আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই এমআরসিপির খুব হট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে টাকা অ্যাসোয়ার্টারাইটিস। এই টপিকটাকে আমি খুব হট বলার কারণ হচ্ছে এই টপিকটা থেকে এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, ইভেন পেইসিস এক্সাম, এখান থেকে কন্টিনিউয়াসলি আমরা আসলে পেশেন্টকে কন্টিনিউয়াসলি আসলে কোশ্চেন আসতে দেখি। বিশেষ করে পেইসিসের তো এটা একদম সুপার হট টপিক। সো যেটা পেইসিসের সুপার হট টপিক সেটা পার্ট 1, পার্ট 2তেও আসলে ফ্রিকুয়েন্টলি সেখান থেকে কোশ্চেন আসে। সো দিস টপিক ইজ কাইন্ড অফ লাইক ট্রিপল স্টার ও 5 স্টার একটা টপিক। তাহলে টাকা সোয়ার্টারাইটিস জিনিসটা আসলে কি? সহজভাবে যদি বলি, এটা এক ধরনের ভাস্কুলাইটিস। এটা আমাদের ভাস্কুলাইটিস। যখনই ভাস্কুলাইটিসের কথা আসে তখন আমরা ভাস্কুলাইটিসকে সাধারণত একটা ক্লাসিফিকেশনে ফেলাই দিই, যেটা কোন ধরনের ব্লাড ভেসেলকে আসলে ইনভলভ করে। সো বেসিক্যালি টাকা সোয়ার্টারাইটিসটা আমরা আসলে দেখি যেটা আমাদের যে লার্জ ভেসেল, সো লার্জ ভেসেলকে আসলে সে আসলে ইম্প্যাক্ট করে। সো এটা আসলে এই জন্য আমরা বলি যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। তাহলে এটা কোন কোন ব্লাড ভেসেলকে আসলে এফেক্ট করতেছে? সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাওর্টা, এখন অ্যাওর্টার তো আসলে অনেকগুলো পার্ট, লাইক অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সো অ্যাওর্টা পুরোটাই আসলে এর মধ্যে চলে আসে। এবং অ্যাওর্টা থেকে যে ব্রাঞ্চগুলো আসে, তাহলে ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা, সো ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা ক্যান অলসো বি ইনভলভড। যেমন দেখা যাচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি ফ্রিকুয়েন্টলি ইনভলভড হয়, বা রেনাল আর্টারি, এটাও ইনভলভমেন্ট আমরা আসলে পাই, বা পালমোনারি আর্টারি, সেটাও আমরা ইনভলভমেন্ট পাই। তাহলে অ্যাওর্টা বা ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা, বা সহজ কথায় যে সকল ব্লাড ভেসেল এই লার্জ ভেসেল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, অ্যানি কাইন্ড অফ ব্লাড ভেসেল যেটা লার্জ ভেসেলের ক্রাইটেরিয়াতে পড়ে, সেখানেই আসলে ভাস্কুলাইটিসটা হতে পারে। নর্মালি এখানে যখন ভাস্কুলাইটিস হয় আমরা এখানে আসলে প্যান আর্টারাইটিস হতে দেখি, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলের যেই তিনটা লেয়ারকে আসলে ইনফ্লামেশন আসলে আমি আসলে দেখি ইনভলভড হতে দেখি। এবং এখানে যে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনে দেখা যাচ্ছে আমি যদি আসলে একটা বায়োপসি করি, সেখানে দেখব যে মোনো নিউক্লিয়ার ইনফিল্ট্রেশন সেখানে আসলে দেখা যায়। মোনো নিউক্লিয়ার ইনফিল্ট্রেশন এখানে আমরা আসলে দেখতে পাই, বা সামটাইমস এখানে আমরা জায়ান্ট সেলও পাবো। সো জায়ান্ট সেল এটাও পাবো, মোনোনিউক্লিয়ার ইনফিল্ট্রেশন সেটাও আমরা পাবো। এবং আমরা যেখানে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন দেখি, সো এটাও এখানে আমরা দেখি যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ গ্র্যানুলোমাটাস লেশন এখানে থাকে। তাহলে এখানে আমি গ্র্যানুলোমা ফর্মেশন হতে দেখবো, বা এটা গ্র্যানুলোমাটাস লেশন এখানে আসলে পাওয়া যাচ্ছে। তাহলে টাকা সোয়ার্টারাইটিসে এই জিনিসগুলো আসলে আমরা টু দ্য এক্সটেন্ট আসলে পাই। কথা হচ্ছিল ইনফ্লামেশন নিয়ে। সো এটাকে আমি একটু আগে বলেছি, এটা প্যান আর্টারাইটিস, অর্থাৎ আর্টারি যে তিনটা লেয়ারে ইনভলভড হয়। সো তিনটা লেয়ারে আমি আসলে হিস্টোলজিক্যালি কী কী পাই? সো আমি যদি একদম ভেতর থেকে আসি, তাহলে টিউনিকা ইন্টিমা, সো এইখানে আমি আসলে হাইপারপ্লাসিয়া হইতে দেখি। সো এখানে আমরা দেখব দেয়ার ইজ হাইপারপ্লাসিয়া। এরপর থেকে টিউনিকা মিডিয়া যেটা, সেইখানে আমরা দেখব যে নর্মালি মিডিয়াতে থিকেনিং হয়। সো এখানে আমরা থিকেনিং দেখব। তাহলে এখানে আমরা থিকেনিং দেবো। একটা থাকে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। সো অ্যাডভেন্টেশিয়ার এখানে অনেক সময় ফাইব্রোসিস দেখতে পাওয়া যায়, বা সামটাইমস থিকেনিংও পাওয়া যেতে পারে। সো থিকেনিং আর ফাইব্রোসিস পাওয়া যেতে পারে। এখন বেসিক কথা হচ্ছে একটা জায়গায় যদি ক্রনিক ইনফ্লামেশন চলমান থাকে, আলটিমেটলি সেটা নেট রেজাল্ট কি? ক্রনিক ইনফ্লামেশন আমরা সেই প্যাথোলজিতে পড়ছি, রাইট? যে যেখানে ক্রনিক ইনফ্লামেশন চলে সেইখানে হিলিং প্রসেসের একটা পার্ট হিসেবে আলটিমেটলি সেখানে ফাইব্রোসিস চলে আসবে। সো যেখানে লম্বা সময় ধরে ক্রনিক ইনফ্লামেশন চলমান থাকে, সেখানে স্বাভাবিকভাবে একটা সময় গিয়ে সেইখানে আমরা আসলে ফাইব্রোসিস হতে দেখব। এখন এই যে ফাইব্রোসিস হচ্ছে, ব্লাড ভেসেলের এখানে ফাইব্রোসিস হলে আলটিমেটলি কী হবে? ব্লাড ভেসেলটা ন্যারো হয়ে যাবে, বা ব্লাড ভেসেলটা স্টেনোসড হয়ে যাবে, বা সেইখানে কাইন্ড অফ ব্লাড বাধাগ্রস্ত হবে, সহজ কথা। সো ফাইব্রোসিস যদি হয়ে যায়, আলটিমেটলি ব্লাড সাপ্লাই উড বি হ্যাম্পার্ড। সো যখন একটা মেজর আর্টারি সেখানে যদি এরকম স্টেনোসিস হয়ে যায়, তাহলে ব্লাড যদি সামনে আগাইতে না পারে, হোয়াট উইল হ্যাপেন? সো আমরা এই জন্য দেখি যে যখন সাবক্লেভিয়ান আর্টারি ইনভলভড হয় এবং সাবক্লেভিয়ান আর্টারিতে আলটিমেটলি ফাইব্রোসিসটা হয়ে যায়, সো ওই আর্টারি ধরে ব্লাড সামনে খুব বেশি আগাইতে পারে না। সো তখন আমরা দেখি যে পেশেন্টের যেই সাইড অ্যাফেক্টেড সেই সাইডের পালস পাওয়া যায় না। সো এই জন্য এটাকে তখন বলা হয় পালসলেস ডিজিজ। সো দেখা যাচ্ছে টাকাসো আর্টারাইটিস এটা খুব কমন একটা ফেনোমেনা, যে আমি এক সাইডে পালস পাই, আর এক সাইডে পালস আইদার অ্যাবসেন্ট বা খুবই ফিবল,
নর্মালি অ্যাবসেন্টই আসলে বলবো, কারণ আমি যতগুলো টাইগাস আর্টারিসের পেশেন্ট দেখছি সবগুলো পেশেন্টে পালস লিটারালি অ্যাবসেন্ট, মানে ইট ওয়াজ নট প্রেজেন্ট অ্যাকচুয়ালি। সো টাকাস আর্টারিটিস আসলে এই জন্য আমরা পালসলেস ডিজিজ বলি। সাধারণত সাবক্লেভিয়ান আর্টারি যখন ইনভলভড হচ্ছে, সেখানে যখন এই ক্রনিক গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশনটা যখন চলমান থাকে, আলটিমেটলি সেখানে ফাইব্রোসিস হয়, এবং ফাইব্রোসিস হলে আলটিমেটলি এই ঘটনা থাকে। এবং এখানে আমি রেডিয়াল পালস পাবো না, এবং ব্র্যাকিয়াল পালস চেক করলে ব্র্যাকিয়াল পালসও পাই না। সো এখানে যখন পালস আমি মিসিং বলি, সো নর্মালি আমরা তো প্রথমে আসলে রেডিয়াল পালস দেখি। সো রেডিয়াল পালস শুরুতে তো এটা আমি অ্যাবসেন্ট পাচ্ছি, প্রথম কথা। সেকেন্ড, আমি যখন এরপর যখন একটু সামনে আগাই, যে ঠিক আছে ব্রাকিয়াল পালসটা দেখি, অ্যাকচুয়ালি ব্রাকিয়াল পালসও সেখানে অ্যাবসেন্টই থাকে। সো ব্রাকিয়াল পালস সেখানে আসলে অবশ্যই চেক করতে হয়, এবং এটা আসলে নেগেটিভ আসে। সো এখানে পেশেন্ট দেখা যাচ্ছে আলটিমেটলি শুধুমাত্র যে সাবক্লেভিয়ান আর্টারি ইনভলভমেন্ট হয় তা না, এখানে আদার ইনভলভমেন্টও থাকতে পারে। যেমন একটু আগে বললাম যে পালমোনারি আর্টারি ইনভলভ হতে পারে। যদি পালমোনারি আর্টারি ইনভলভড হয়, সেখানে পেশেন্টের পালমোনারি হাইপারটেনশনের প্রেজেন্টেশন চলে আসে। সো সেখানে হয়তো পেশেন্ট আলটিমেটলি ড্রাই কাফ নিয়ে আসতে পারে, এক্সারশনাল ডিসনিয়া ডেভেলপ করতে পারে, এইগুলা থাকতে পারে। আবার দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আলটিমেটলি টিপিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজিনেস বা সিনকোপ, বা দেখা যাচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক অথবা স্ট্রোক নিয়ে আসতে পারে। এবং সাধারণত তাদের ক্লডিকেশনের পেইন থাকে, লাইক সে যখন কোনো একটা কাজ করতে যায়, যেই হাতে যেই সাইডটা তার অ্যাফেক্টেড, সেই সাইড দিয়ে সে যদি কোনো কাজ করতে যায়, তখন তার ক্লডিকেশন পেইন হয়, টিপিক্যাল ইসকেমিক ক্লডিকেশন পেইন। তাহলে টিপিক্যাল ক্লডিকেশনের হিস্ট্রি বলে, ঠিক আছে। তাহলে এই প্রেজেন্টেশনগুলো নর্মালি থাকে। হেডেক থাকতে পারে, ডিজিনেসটা খুব কমন, ডিজিনেস, সিনকোপ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক অথবা স্ট্রোক, এগুলো থাকতে পারে। এখন অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আসলে হাইপারটেনশনও ডেভেলপ হইতে দেখি। এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি রেনাল আর্টারি যদি ইনভলভড হয়, সেখানের জন্য পরবর্তীতে হাইপারটেনশন হতে পারে। তাহলে পেশেন্টের প্রেজেন্টেশনে এখানে হাইপারটেনশন ক্যান অলসো বি প্রেজেন্ট। এর বাইরে আরেকটা জিনিসের কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে অ্যাওর্টা, লাইক কি বলে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা যদি ইনভলভড হয়, বা রুট অফ দ্য অ্যাওর্টার ওখানে যদি ইনভলভমেন্ট থাকে, গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন থাকে, সামটাইমস সেইখান থেকে আসলে অ্যাওর্টিক রিগার্ডিটেশন ডেভেলপ করতে পারে, এবং এটা অ্যাকচুয়ালি কমন। এবং যখন আমরা আসলে টাকাস আর্টারিসে কোনো একটা পেশেন্ট পাই, আমাদের আসলে চেক করা লাগে যে পেশেন্টের আসলে কোনো অ্যাওর্টিক রিগার্ডিটেশন আছে কিনা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। সো দেখা যাচ্ছে যে রুট অফ দ্য অ্যাওর্টা এটা ডায়ালেটেড হয়ে যেতে পারে ডিউ টু ইনফ্লামেশন। সো যখন এই ঘটনা হচ্ছে, তখন আয়োটিক রিগার্ডিটেশন হতে পারে। সো অ্যাওর্টিক রিগার্ডিটেশন যার ডেভেলপ করতেছে, এটা লম্বা সময় ধরে যদি কন্টিনিউড থাকে, সেখান থেকে পরবর্তীতে পেশেন্ট আবার হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। সো পেশেন্টের প্রেজেন্টেশন এগুলোও থাকতে পারে, যে তার অ্যাওর্টিক রিগার্ডিটেশন আছে, সেখান থেকে তার হার্ট ফেলিয়ার ডেভেলপ করছে, বা ফার্দার পেশেন্ট অ্যারিথমেনিয়াও চলে আসতে পারে। সো এটা ওয়ান কাইন্ড অফ পেশেন্ট প্রেজেন্টেশন হলেও হতে পারে। সো এটাকে আমাকে একটু মাথায় রাখতে, তাহলে পেশেন্টের এইগুলা পাচ্ছি। আবার দেখা যাচ্ছে অনেক সময় যে আমি বলছিলাম যে আর্চ অফ অ্যাওর্টা, এখান থেকে যে ব্রাঞ্চগুলো আসে, যেমন আর্চ অফ অ্যাওর্টা থেকে একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের কমন ক্যারোটিড আর্টারি। সো সেখানেও ক্রনিক গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন থাকতে পারে। সো যদি এমন হয়, তখন সেখানে আমি ক্যারোটিড ব্রুই পাবো। তাহলে অন এক্সামিনেশন আমি ক্যারোটিড ব্রুই সেটা আসলে পেতে পারি। তাহলে আমি ক্লিনিক্যাল ফাইন্ডিংস অনেকগুলো পাচ্ছি, অ্যাওর্টিক রিগার্ডিটেশন পেতে পারি, ক্যারোটিড ব্রুই পেতে পারি, রেনাল ব্রুই সেখানেও আসতে পারে যদি রেনাল আর্টারি ইনভলভ থাকে, পালমোনারি হাইপারটেনশনের প্রেজেন্টেশন পেতে পারি, এদিকে হার্ট ফেলিয়ার আসতে পারে, হাইপারটেনশন হতে পারে, ব্রেইনের এখানে পেশেন্টের ডিজিনেস, সিনকোপ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক অথবা স্ট্রোক, এগুলো খুব কমন ফাইন্ডিংস। এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে পেশেন্টগুলো আসলে দেখি, দেখা যাচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক নিয়ে পেশেন্ট বেশি আসে। সো ইটস ভেরি কমন। তাহলে পেশেন্টের মাল্টিপল টাইপস অফ প্রেজেন্টেশন নিয়ে আলটিমেটলি সে আমাদের কাছে আসতে পারে। সো দিস ইজ টাকায়াসো আর্টারাইটিস। সাধারণত টাকায়াসো আর্টারাইটিস আমরা আসলে কোন ধরনের পেশেন্টে দেখি? এটা আসলে ফিমেল প্রিডমিনেন্ট একটা কন্ডিশন। এখানে মেল ফিমেল যদি আমরা আসলে রেশিও করি, সো ফিমেল ইস টু মেল হচ্ছে কাইন্ড অফ 9:1 বা 8:1, এরকম একটা রেশিও। সো এটা ফিমেল প্রিডমিনেন্ট একটা কন্ডিশন, সাধারণত ইয়াঙ্গার এজে এটা ধরা পড়ে, ফিমেল বয়স লেস দ্যান 40, এই অবস্থাতেই ধরা পড়ে। আমি যত পেশেন্ট দেখছি সবার বয়স লেস দ্যান 40 ছিল আসলেই। সো ইটস ভেরি কমন, এবং পার্টিকুলার এটা এশিয়া এই রিজিয়নেই আসলে এটা বেশি দেখা যায়। এশিয়া, মোটা থেকে এশিয়া বললেই হয়, এর বাইরে আরও দু একটা জায়গায় থাকতে পারে, বাট এশিয়া অঞ্চলে এটা আসলে একটু আমরা বেশি দেখি। সো ডেমোগ্রাফিক্যাল একটা ব্যাপার আছে। সো টাকাসোয়ার্টিস বাংলাদেশেও পাওয়া যায় অ্যাকচুয়ালি, এটা খুব বেশি আনকমন মনে করার কিছু নাই, এটা অ্যাকচুয়ালি পাওয়া যায়। সো দেখা যাবে কি পেশেন্টের দুই হাতে পালস চেক করতে গেলে এটা প্রথমে ধরা পড়ে যে এক হাতে পালস আছে আর এক হাতে পালস নাই, এবং যেহেতু আরেক হাতে পালস নাই, দুই হাতে ব্লাড প্রেশার উল্টা আসে, লাইক
ব্লাড প্রেশারের ডিফারেন্স দুই হাতে মোর দ্যান 10 মিলিমিটার মার্কারি, তাহলে যদি আমি ব্লাড প্রেশার চেক করি দুই সাইডেই ব্লাড প্রেশার ডিফারেন্ট হবে এবং এই পার্থক্যটা 10 মিলিমিটার মার্কারির বেশি হবে, সরি এটা এই দিক হবে। সো ব্লাড প্রেশারের ডিফারেন্স টু আর্মসে মোর দ্যান 10 মিলিমিটার মার্কারি হবে। আমি যে এতগুলো কথা বলতেছি এগুলো সবগুলো ইম্পর্টেন্ট কেন, যে স্টেম থেকে কোশ্চেন আসবে সেই স্টেমে এই ইনফরমেশনগুলো কিছু না কিছু থাকবে। হয়তো বা বলবে এক সাইডে পালস নাই, রেডিয়াল পালসও পায় নাই, ব্র্যাকিয়াল পালসও পায় নাই, আবার বলে দিবে যে দুই সাইডে আনইভেন ব্লাড প্রেশার, তারপরে বলে দিবে পেশেন্টের ট্রানজিট ইসকেমিক ক্যাটাগরি হিস্ট্রি ছিল, অথবা বলে দিবে পেশেন্টের একটা অ্যাওটিক রিগার্ডিটেশন পাওয়া গেছে, অথবা বলে দিবে একটা ক্যারোটিড ব্রুই ছিল বা একটা রেনাল ব্রুই ছিল, এরকম একটা ফাইন্ডিংসের কথা স্টেমে বলে দিবে। সো অনেক সময় যেটা হয় যে সামটাইমস পিপল গেট কনফিউজড যেটা আসলে কি ডায়াগনোসিস হতে পারে। সো দ্য ডায়াগনোসিস ইজ ভেরি সিম্পল। সো এতগুলোর মধ্যে যদি দুইটা তিনটা পয়েন্ট থাকে সেটাও ডায়াগনোসিসের ফেভারে চলে যাবে। সাধারণত পেশেন্ট ডেমোগ্রাফিটা একটু মাথায় রাখতে হবে যে এশিয়ান অঞ্চল থেকে একটা মহিলা বয়স 40-এর কম এবং এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসলে সেখানে এগুলোকে আমরা কনসিডার করবো। তাহলে দিস ইজ আমাদের হচ্ছে টাকাসো আর্টারাইটিস। এখন কোন একটা পেশেন্টের যদি টাকাসো আর্টারাইটিস থাকে আমরা আসলে কি কি ইনভেস্টিগেশন করতে পারি, আমাদের ল্যাব ফাইন্ডিংস কি আসতে পারে। সো যেহেতু এটা এক ধরনের ক্রনিক ইনফ্লামেশন, সো এখানে স্বাভাবিকভাবে ইনফ্লামেটরি মার্কারগুলো বেশি থাকবে। সো ইএসআর, সিআরপি এগুলো এলিভেটেড থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু এটা ক্রনিক কন্ডিশন, ক্রনিক ইনফ্লামেশন, সো এখানে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজও থাকে। সো আমি সিবিসিতে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ এটাও আসলে পাবো, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, তাহলে সেটাও পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের সিবিসি, ইএসআর, সিআরপি এইগুলো আমি আসলে পাচ্ছি। এর বাইরে আমি চাইলে কি করতে পারি, আমি এখানে পেশেন্টের আসলে সিটি অ্যানজিওগ্রাম বা এমআর অ্যানজিওগ্রাম এগুলো করতে পারি। তাহলে সিটিএ বা এমআর এইগুলো করতে পারি। এগুলো যদি করি তাহলে দেখা যাচ্ছে যদি এরকম স্টেনোসিস থেকে থাকে সেটা ধরা পড়বে, বা যদি এরকম হাইপারপ্লাসিয়া হয়ে আছে বা থিকেনিং অফ দ্য আর্টারি সেটা ধরা পড়বে। তাহলে অ্যানি থিকেনিং অর অ্যানি সর্ট অফ স্টেনোসিস সেটা আসলে আমি যদি আসলে অ্যানজিওগ্রাম করি সেখানে আসলে ধরা পড়ে যাবে। দুইভাবেই করা যেতে পারে, সিটিএ এমআর এগুলো করা যেতে পারে। নর্মালি এখানে বায়োপসি টাপসি এখানে করা হয় না, বায়োপসিটা করা হয় হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিসের ক্ষেত্রে, বাট এখানে বায়োপসি আসলে আমরা আসলে ফলো করি না। এর বাইরে পেশেন্টের কমপ্লিকেশন অনুযায়ী আমার ফার্দার ইনভেস্টিগেশন আসতে পারে। যদি সাপোজ ফর এক্সাম্পল পেশেন্টের আদার কমপ্লিকেশনস অ্যারাইজ করছে, যেমন একটা পেশেন্টের হার্ট ফেলিয়ার হয়েছে, তাহলে আমি হয়তো বা ইকোকার্ডিওগ্রামের দিকে যাবো, যে ঠিক আছে তার একটা ইকো করে দেখতেই পারি যে অ্যাওর্টিক রিগার্ডিটেশন আছে কিনা, ফার্দার ইভ্যালুয়েশন সেখানে আসতে পারে। সো এটা আসলে পেশেন্টের কন্ডিশনের উপর অ্যারাইজ করতেছে বা তার এক্স্যাক্টলি কী কমপ্লিকেশন অ্যারাইজ করছে তার উপর ডিপেন্ড করে আসতে পারে। যেমন একটা পেশেন্ট হয়তো বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক নিয়ে আসছে, আমি তো সেখানে একটা সিটি স্ক্যান করবো, এটা খুব স্বাভাবিক। সো ব্যাপারটা হচ্ছে কমপ্লিকেশন ওয়াইজ সেখানে আদার ইনভেস্টিগেশনের কথা চলে আসবে। এখন অ্যাজ এ ডিজিজ টাকাসো আর্টারাইটিসের ম্যানেজমেন্ট কি, টাকাসো আর্টারাইটিসের বেসিক ম্যানেজমেন্ট যেটা একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন, ইনফ্লামেশনকে থামাইতে হবে। সো এখানে আমাদের বেস্ট চয়েস হচ্ছে হাই ডোজ স্টেরয়েড, হাই ডোজ গ্লুকোকর্টিকয়েডস। সো আমরা আসলে হাই ডোজ গ্লুকোকর্টিকয়েডস বেসিক্যালি প্রেডনিসোলন আসলে দিয়ে থাকি, বাট ইয়েস আস্তে আস্তে ডোজটা ট্যাপারিংয়ের কথা কনসিডার করা হয়। এখন কিছু কিছু জায়গায় স্টেরয়েড স্পেয়ারিং এজেন্টের কথা কনসিডার করা যায়, এবং স্টেরয়েডকে যদি আমি স্পেয়ার করতে চাই তাহলে আমি কি দিতে পারি, অ্যাজাথায়োপ্রিন এটা আমাদের কনসিডার করা যাইতে পারে, বা আদার আরও বেশ কিছু ড্রাগ আছে, আমাদের অনেকগুলো স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট আছে, মাইক্রোফেনোলেট, মোফেটিল আছে, কনসিডার করা যায়। বাট অ্যাজাথায়োপ্রিন এটা এক নম্বরে আমি বলবো। সো অ্যাজাথায়োপ্রিন বা আদার স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট সেগুলো দেওয়া যেতে পারে। কিছু মনোক্লোনাল অ্যান্টিবডির কথা বলা হয়, যেমন টসিলিজুমাবের কথা কিছু জায়গায় বলা হয়, বাট এগুলো আসলে স্টাডিতে চলমান, এগুলো এখনও মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে এখনও সেইভাবে এস্টাবলিশড হয় না। সো মোটা দাগে আমাদের এমআরসিপির জন্য এটা মধ্যে রাখি আমরা যে আমরা হাইডোজ স্টেরয়েড দিতে পারি, স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট হিসেবে অ্যাজাথায়োপ্রিন বা এই টাইপের যে আদার ড্রাগগুলো আছে সেগুলোকে কনসিডার করা যাইতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট টাকাসো আর্টারাইটিস। সাধারণত এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসলে ডায়াগনোসিস জানতে চাইতে পারে, অথবা কমপ্লিকেশনস কী কী থাকতে পারে সেটার কথা জিজ্ঞাসা করতে পারে, ট্রিটমেন্টের কথা আসতে পারে, ইনভেস্টিগেশনের কথা আসতে পারে। সাধারণত এমআরসিপিতে কোশ্চেন আসলে এইভাবেই কোশ্চেনগুলো আসে। সো পরীক্ষায় নর্মালি সবাই যেখানে সাফার করে সেটা হচ্ছে ডায়াগনোসিসটা ধরতে পারে না অনেক সময়, বিকজ ভাস্কুলাইটিসের প্রেজেন্টেশন অনেকভাবে আসতে পারে। এখন এই যে ভাস্কুলাইটিসে আমি যত প্রেজেন্টেশন বললাম এটা আসলে দুইভাবে ব্যাখ্যা করা যায়। যেমন একটাকে এইভাবে বলা যায় যে কাইন্ড অফ অ্যাকিউট প্রেজেন্টেশন, আর একটাকে বলা যায় ক্রনিক ফেস প্রেজেন্টেশন। এখন অ্যাকিউট অবস্থায় শুধুমাত্র একটা ভাস্কুলাইটিসের যে সিমটম থাকে সেইগুলো থাকবে, হয়তো বা পেশেন্ট এখানে ওয়েট লস,
হ্যাঁ, নাইট সোয়েট, অ্যানোরেক্সিয়া, হ্যাঁ, এইগুলোর প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। হেডেক, ডিজিনেস এগুলো থাকতে পারে। ক্রনিক ফেজে যখন তার আসলে স্টেনোসিসটা হয়ে গেছে তখন সে হয়তো বা স্ট্রোক বা ফিচার্স অফ হার্ট ফেইলার সেগুলো নিয়ে আসতে পারে, বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক নিয়ে আসতে পারে। সো ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে স্টেনোসিস ডেভেলপ করার আগে, আর একটা হচ্ছে স্টেনোসিস ডেভেলপ করার পরে। সো স্টেনোসিস ডেভেলপ করার আগের যে প্রেজেন্টেশন টিপিক্যাল অ্যানি সর্ট অফ ভাস্কুলাইটিসে আমরা আসলে এই সিমটমগুলো পাই, ওয়েট লস, নাইট সোয়েট, অ্যানোরেক্সিয়া, এইগুলা অলমোস্ট সব ধরনের ভাস্কুলাইটিসে এইগুলো কম বেশি আসলে হয়ে থাকে অলমোস্ট। আর ক্রনিক ফেজে হচ্ছে যেই মোমেন্টে স্টেনোসিসটা হয়ে গেছে সেই মোমেন্টে আমি দেখবো যে তার ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হচ্ছে, বা সেই মোমেন্টে আমি হয়তো বা দেখবো যে একটা অ্যাওটিক রিগার্ডিটেশন ডেভেলপ করে গেছে। সো পেশেন্টের এখন হার্ট ফেলিয়ারের প্রেজেন্টেশন চলে আসছে, ওয়াইড পালস প্রেশার পাচ্ছি, হ্যাঁ হয়তো বা কর্ডিগান সাইন থাকতে পারে। সো এটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য সিনারিও অ্যাকচুয়ালি। সো যে কোনোভাবে কোশ্চেন আসতে পারে, তবে সাধারণত টাইকাসোআর্টাইটিস থেকে যদি রিটেনে কোশ্চেন আসে ক্রনিক ফেজটাকে আসলে ফোকাস করবে, কারণ জাস্ট অ্যাকিউট ফেজে টাইকাসোআর্টাইটিস ওখান থেকে আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট। সো সাধারণত থাকলে ক্রনিক স্টেজটাকেই ফোকাস করবে। সো এই ছিল মোটামুটি আমাদের টাইকাসোআর্টাইটিস নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।